হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি মেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গোয়াতে আমাদের 5th ডে। তো আগের ভিডিওতে লাস্টে আমি দেখিয়েছিলাম যে আমরা ক্যাব বুক করেছিলাম তো নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার জন্য। আজকে আমাদের নর্থ গোয়ায় লাস্ট ডে। তো ভোর উঠে পড়ে আমরা যাচ্ছি ক্যালাঙ্গুটে বিচ, যেটা আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সই ছিল। এর আগে একবারই এখানে এসেছিলাম ওয়াটার স্পোর্টস করতে, যেটা আমার করা হয়ে ওঠেনি, আমার হাজব্যান্ডই শুধু করেছিল। তো এখন আমরা শেষবারের মতো একবার এই জায়গাটা ঘুরে নেব। একদম বিচে ঢোকার মুখে এরকম কতগুলো ফুড কোর্ট দেখছি, সকালবেলাতেও খোলা। আর এখানে এই যে ভেজ রেস্টুরেন্টটা, এটা বেশ ফেমাস। তো বিচটা এখন দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, একদম ভোরবেলা। সূর্য এখানে পুরোপুরি ওঠেনি, যদিও ভোর 7টা বাজে, কিন্তু আগেই আমি বলেছি গোয়া যেহেতু খুবই পশ্চিমের একটা রাজ্য, এখানে সকালটা একটু দেরি করেই হয়। রোদ একদমই নেই বললেই চলে। এই ক্যালাঙ্গুটে বিচে সমুদ্র ভীষণই উত্তাল, ঢেউগুলো সকালবেলা দেখলেই বুঝতে পারবেন। সারাদিনই এরকমই থাকে ঢেউ, জলের বেগ অনেক বেশি অন্যান্য সমুদ্রের থেকে। বাগা বিচও অবশ্য অলমোস্ট সেম। আর ওই যে দূরে ছোট ছোট বোটগুলো দেখা যাচ্ছে, ওরা সকালবেলা মাছ ধরতে বেরোয়। এই যে তাদের মধ্যে অনেকেই এখন ফিরে এসছে, এখন ওরা মাছের জালগুলো ছাড়াচ্ছে। ওই যে দূরে দেখা যায় দেখুন আরেকটা বোটও ফিরছে। এবং প্রত্যেকটা বোটেই কিছু পতাকা লাগানো, সেই পতাকাগুলোর মধ্যে কিন্তু ছত্রপতি শিবাজির ছবি। এই দেখুন এখানে এরা বোটটাকে আস্তে আস্তে কি সুন্দর পাড়ে টেনে তুলছে। তলায় কিন্তু সবই ওগুলো শালকাঠের দেখুন ধাপ ধাপ বানানো আছে সমুদ্র থেকে, যাতে খুব সহজেই ওপরে তোলা যায়। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোটেলে ফিরবো। এখন আমরা ফিরে এসেছি হোটেলে। সকালবেলা হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব সাউথ গোয়ার উদ্দেশ্যে। এখন এখানে এই যে বিচটা আমি দেখাচ্ছি, ওপরে একটা কনস্ট্রাকশন চলছে, এখানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট হবে। রাস্তার ধারে এরকম একটা ছোট ম্যানগ্রোভ ফরেস্টও দেখা গেল। তো এখন আমরা হাইওয়ে ধরে যাচ্ছি। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যেতে খুব বেশি সময় না লাগলেও আমাদের একটু টাইম লাগবে, কারণ আমরা মাঝখানে বেশ কিছু জায়গায় হল্ট করব। যাবার পথে অনেকগুলো বিচ দেখতে দেখতে যাব। তার মধ্যে যেটা সেটা হলো কোলভা বিচ। তো কোলভা বিচে এসে দেখলাম এরকম একটা ব্রিজ মতো করা রয়েছে, পুরোটাই বালি দিয়ে ঢাকা। এই ব্রিজের ওপর দিয়ে ক্রস করে সমুদ্রে নামতে হবে। যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ক্যালাঙ্গুটে থেকে, সেখান থেকে মোটামুটি 45 কিলোমিটার মতো ডিস্টেন্স এই কোলভা বিচে ঢুকতেই যেটা প্রথম চোখে পড়লো, এরকম একটা ঝাঁকড়া বড় গাছ, কতটা জায়গা জুড়ে ছায়া দিচ্ছে দেখুন। আরেকটু ঢুকতে আরেকটা জিনিস ভীষণ অবাক করলো, সেটা আপনাদেরও দেখাই। এই বিচের এটা অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন। মেন সমুদ্রটা তো অনেকটাই দূরে, কিন্তু এই ডান দিকটায় এখানে একটা সমুদ্রের আলাদা পার্ট, পুরো পুকুরের মতো একটা জলাশয় তৈরি করেছে আলাদা করে। চলুন ওই দিকটাই যাই। আবার ওদিকে দেখুন ল্যান্ড প্যারাসেলিং হচ্ছে। আমি আগেই বলেছিলাম যে যারা স্পোর্টস করতে চান এবং একটু উত্তাল সমুদ্রে ভয়, তারা কিন্তু এই কোলভা বা বেনাউলিম বিচে এসে ওয়াটার স্পোর্টসটা ট্রাই করতে পারে। তো আমরা যাচ্ছি ওই পুকুরের মতো পোর্শনটার দিকে। এটা কিন্তু সমুদ্র থেকেই ক্রিয়েট হয়েছে। এই জায়গাটা আবার দেখলাম অনেক পাখিরা গরমকালে এসে এখানে জল খাচ্ছে। দেখুন জলটা কিন্তু তিত্তির তিত্তির করে বয়ে যাচ্ছে, একদম অন্যরকম না? আর দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ল্যান্ড প্যারাসেলিং হচ্ছে প্যারাশুটে করে। এটা কিন্তু সমুদ্রের একদমই ধারে। তো আমরা এখানে 10 থেকে 15 মিনিট মতো সময় কাটাই, যেহেতু আমাদের আরও অনেকগুলো বিচ দেখার আছে, খুব বেশি সময় নষ্ট করিনি। বিচে এসেই দেখছি অনেকগুলো করে বোট। তো আর একটা ফাঁকা বোট পেয়ে আমি আর লোভ সামলাতে না পেরে একটু উঠেই বসলাম। দেখলাম খুব সুন্দর জায়গায় বোটটা রাখা, এখনও সেটা তোলা বাকি। তো
সেই সুযোগে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো কোলবা বিচ থেকে বেরিয়ে এখন আমরা যেখানে এসেছি সেটা বেনাওলিম বিচ, যেটা আগেরটার থেকে 4 কিলোমিটার দূরে। এই বিচগুলো নিজেদের মধ্যে ডিস্টেন্স খুব একটা বেশি না, মোটামুটি কাছাকাছি। আমি আরেকটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে যে ওয়াটার স্পোর্টস আছে তার একটা লিস্ট আছে দেওয়া এখানে। এই যে এই লাকি রেমি বলে, তো এই জায়গাটাতে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই রাইডগুলো এখানে হয় এবং নর্থ গোয়ার থেকে এই সাউথ গোয়ায় সেটা অনেকটাই অ্যাফোর্ডেবল। আমি বিচটা বরাবর যে হেঁটে গেলাম, একটা জিনিস খেয়াল করলেন, এইখানে বিচের ধারটা সমুদ্র পুরো ফ্ল্যাট, মানে এখানে কোনো রকম সামান্য উঁচু নিচু ব্যাপারটাও নেই। আর বেনাওলিমের জল প্রচণ্ড শান্ত, জল দেখেই বুঝতে পারছেন। ওই যে দূরে দেখা যায় প্যারাসেলিং হচ্ছে। বিচের ধারে এরকম একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে ছিল শ্যাক করা, তো ভাবলাম সেটার একটু হালকা করে ভিডিও করে নিই। 10-15 মিনিট কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসেছি। এখন যাচ্ছি আমরা ক্যাবোডিরামা ফোর্ট আর ক্যাবোডিরামা বিচ দেখতে। তো যাওয়ার পথে দেখুন এই বোগেনভেলিয়ার পুরো করিডর দিয়ে যাচ্ছি আমরা। চারপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো কিছু কিছু টুকরো আমি ক্যামেরাবন্দি করেছি, যাতে সাউথ গোয়ার প্রতিটা মুহূর্ত আমাদের যাত্রাপথের আপনারাও সমানভাবে এনজয় করতে পারেন। এখানে দুধারে প্রচুর নারকেল গাছ দেখতে পাচ্ছেন। এই নারকেল গাছের নারকেল কিন্তু এখানকার লোকেরা পায় না, বা এখানকার কেন ইন্ডিয়ার লোকেরা নেয় না, এরা কিন্তু সবটাই এক্সপোর্ট করে। তবে ডাবের দাম লোকাল লোকেদের জন্য একটু কম হলেও ট্যুরিস্টদের জন্য কিন্তু 10-20 টাকা বেশিই রাখে এরা। তো আমরা চলে এসেছি কথা বলতে বলতে ক্যাবোডিরামা ফোর্টে। প্রথমে ঢোকার মুখে এরকম একটা লেখা ক্যানাকোনা, এই জায়গাটার নাম হচ্ছে ক্যানাকোনা। এখানে একটা ম্যাপ দিয়ে বোঝানো আছে। তো এই পথটা ধরে আমরা যাবো এবার। প্রথমে একটা অফিস ঘর পড়বে, সেখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে নাম, তারপরে ঢুকতে পারবো। তো ঢোকার মুখে আমরা বাইরে একটা দেখলাম কামান, ভেতরে দেখুন ওই দূরে দেখা যায় এখানেও একটা কামান পড়ে। আর ওই যে অফিস ঘরে লোকটি বসে উনি নাম রেজিস্টার করছেন। আর গেটের মুখে লাগানো রয়েছে যে এন্ট্রি টাইম সকাল 9:30 থেকে বিকেল 5:30। আমরা ঢুকে পড়েছি ফোর্টের ভেতর। এখন ভীষণ পুরনো একটা ফোর্ট। তো এখন চারপাশটা একটু ঘুরে দেখব। সামনে একটা চার্চ আছে, আর ব্যাক সাইডে নেমে ওই উঁচুতে উঠলে ক্যাবোডিরামা বিচটা দেখা যায়। তো আমরা প্রথমে চার্চের দিকে যাব। এখন যেহেতু এখানে গরমকাল, আর গরমকালে গরমটা বেশ ভালো মতোই থাকে, তো প্রচুর গাছপালা থাকলেও বেশিরভাগই দেখছেন যে সব পাতা ঝরে গেছে, মেনলি এই জন্যই। তো এখন আমরা আছি ঠিক চার্চের সামনেটায়। তো চার্চ থেকে ব্যাক করে আমরা এবার ব্যাক সাইডের দিকে যাচ্ছি। আর এই দেখুন এখানে একটা বহু প্রাচীন বটগাছ আছে, বটগাছে আবার লাল লাল ফলও ধরেছে। তো আমরা সিঁড়ি দিয়ে এখন সাবধানে উঠবো। সব মোটা মোটা পাথরের সিঁড়ি। আমরা প্রথমে ভেবেছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে এখান থেকেই হয়তো বিচটা দেখতে পাবো, কিন্তু না, এরপরেও দেখলাম বেশ অনেকটা যেতে হবে। ওই যে যেখান থেকে আরও 2জন লোক বেরিয়ে আসছে, আমাদের সেই পথটা ধরে আরেকটু যেতে হবে। এই বট গাছটা এমনভাবে ঢেকে রেখেছে চারদিকটা, তো আমরা ভাবলাম এখানেই পথ হয়তো শেষ, কিন্তু তারপরে দেখলাম না, এই যে নিচ দিয়ে চলে গেছে আরেকটা পথ। এটা দিয়ে আমরা খুব সাবধানে নামবো। ক্যাবোডিরামা ফোর্টে আসতে গেলে অবশ্যই কিন্তু ঠিকঠাক জুতো পরে আসতে হবে, কারণ এখানে পুরো রাস্তাটাই খুবই এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা। পাথর বেশিরভাগই ক্ষয়ে গিয়ে এমন হয়ে গেছে যে খুবই
আস্তে আস্তে সাবধানে নামতে হবে এবং উঠতে হবে। ওই যে দূরে আমি আসছি, আমার হাজব্যান্ড আগেই এগিয়ে গেছে। এখন আমরা মোটামুটি চলে এসেছি যে জায়গাটাতে, একটু চাতাল মতো আছে। এইখান থেকে ক্যাভোডিরামা বিচটা অসাধারণ সুন্দর দেখায়, সেটা আপনাদের দেখাই একটু। এই জায়গাটা দেখে অনেকটা মনে পড়ে যাচ্ছে না সেই সিংখরিম বিচের কথা? কিছুটা মিল আছে এখানে। ফোর্টের ওপর থেকে সমুদ্র দেখার আনন্দটাই আলাদা। তো যে পথ ধরে এসেছিলাম সে পথ ধরে আবার ফিরে যাচ্ছি। ফেরার সময় আবার এরকম একটা চাতাল পেলাম। এখানেও দেখছি দু একটা কামান ইতিউতি পড়ে রয়েছে। তো এখন আমরা গাড়িতে উঠে বসেছি। এখন আমরা যাচ্ছি আগন্ডা বিচে। আগন্ডা বিচের ঠিক ঢোকার মুখে এরকম একটা দেখছি বড় বোট বাঁধা। এখানকার লোকেদের বেশিরভাগেরই অকুপেশন হচ্ছে ফিশিং। আর যেখানে বোটটা বাঁধা এটা একটা শ্যাক। এই আগন্ডা বিচ আবার একটু অন্যরকম। ওই পাশে দূরে দেখুন পাহাড় দেখা যায়, আর এখানে বিচের ধারেই রিসর্ট বা যে হোটেলগুলো, একদম বিচ লাগোয়া। তো দূরে দেখা যাচ্ছে দেখুন পাহাড় আর মাঝখানে সমুদ্র। ও আরেকটা কথা বলে রাখি, নর্থ গোয়া থেকে সাউথ গোয়া এই সমস্ত বিচ ইনক্লুড করে আমাদের এই পুরো যাত্রাপথে গাড়ি ভাড়া পড়েছিল 4,000। এই আগন্ডা বিচে আসার আগে আপনারা চাইলে কোলা বিচ যেতে পারেন। সেটা একটা ভারী সুন্দর বিচ, আর সেখানে কায়াকিংও করা যায়, কিন্তু সেটার জন্য আলাদা করে গাড়ি নিতে হতো। তাই জন্য এটা আমরা আর প্ল্যান করিনি। আমরা পরে যদি আবার কখনো সাউথ গোয়ায় আসি তবে অবশ্যই কোলা বিচটাতে একবার যাব। চারপাশটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো রিসর্ট আছে একদম বিচের ধারে। তো ফাইনালি আমরা চলে এসেছি যেটা আমাদের মেন ডেস্টিনেশন ছিল, পালোলেম বিচ, যেটা আগের বিচটার থেকে প্রায় 9 কিলোমিটার ডিস্টেন্স। এখানে এসে আমরা শ্যাকে বসে আগেই আমাদের লাঞ্চটা সারলাম, কারণ প্রায় 2:30 বেজে গেছিলো। আমরা বেরিয়েছিলাম সকাল 10টায়। তো আমাদের হোটেল রুমটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই ঘরটার একবার রুফটা দেখুন, ট্রায়াঙ্গুলার শেপের, যেরকম পর্তুগিজ স্টাইলের হয় সেরকমই। আর ঘরটার প্রত্যেকটা জিনিস হচ্ছে হোয়াইট কালারের, শুধু এই সাইড টেবিলটা বাদ দিয়ে। এখানে একটা টেবিল আছে আর বেডের পাশে আরেকটা টেবিল আছে। আর ওয়াশরুমটা এখানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমাদের যেহেতু লাঞ্চ হয়ে গেছে, আমরা সন্ধে অবধি কিছুক্ষণ রেস্ট করব, তারপর আমরা মার্কেটটা ঘুরে দেখব। তো এখন ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা দেখতে। এটা সাউথ গোয়ার মার্কেট। নর্থ গোয়ার থেকে সাউথ গোয়ার মার্কেটে জিনিসপত্রের দাম হালকা বেশি। এখানেও স্কুটি পাওয়া যায়, তবে ওই একই ব্যাপার বলবো, নর্থ গোয়ার থেকে দাম সামান্য হলেও বেশি। তবে কিছু ডিফারেন্স কি চোখে পড়ছে আপনাদের? নর্থ গোয়া থেকে সাউথ গোয়ার পরিবেশ একদম আলাদা। এখানে পরিবেশ যতটাই ঠান্ডা, মানুষজনও ঠিক ততটাই। এদের কারোরই কোনো তাড়া নেই, সবাই নিশ্চিন্তে ঘুরছে ফিরছে, লাইফটাকে এনজয় করছে পিসফুলি। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ভারী সুন্দর একটা লাইভ শো হচ্ছিল। রাস্তা থেকে যেতে যেতেই গানটা শুনতে পেয়ে আমরা ভেতরে এলাম। এখন পুরোটাই খালি রয়েছে, আর সামনে যে ছেলেটি গিটার বাজিয়ে গান করছে, ভারী সুন্দর গানের গলা। ছেলেটি বিভিন্ন ভাষার গানই করছিল, তামিল ভাষা, হিন্দি, ইংলিশ। রেস্টুরেন্টের এই সাইডটা বার কাউন্টার, আর মধ্যিখানটা খাবার জন্য স্পেস। পুরো জায়গাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। বিশাল বড় একটা জায়গা, পুরো সেই লাউঞ্জের মতো। এখানে বসে বেশ কিছুক্ষণ এখানকার অ্যাম্বিয়েন্স এনজয় করার পর আমরা খাবার অর্ডার দিই। রাতের খাবারে নান আর চিকেনের একটা আইটেম ছিল। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা যারা সাউথ গোয়া আগে ঘুরে এসেছেন তারা আমাকে জানাবেন সাউথ গোয়ার অ্যাম্বিয়েন্স আপনাদের কেমন লেগেছিল। এবং আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী ভিডিওর জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গোয়া ডে 6-এ।